মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সৌম্যদীপ ওর প্রথম রাতে আগন্তুকের সঙ্গে দেখা হওয়ার ঘটনাটা বলে। সে কি বৃষ্টি বাদলার রাত, বাজার থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, আর তখনই সৌম্যদীপ রাস্তা ভুল করে গোরস্থানের দিকে চলে যায়। সেখানে এক অদ্ভুত লোকের সঙ্গে সৌম্যদীপের দেখা হয়, যার অর্ধেক মুখ গামছায় ঢাকা। আর সৌম্যদীপ সেদিন ওই মানুষটাকে স্পষ্ট দেখতে পায়নি, আর চেনার তো কোনো প্রসঙ্গই আসে না। সৌম্যদীপ পুরো ঘটনার বিবরণ দিয়ে থামে। আকাশে মেঘ করে এসেছে, হাওয়া দিচ্ছে খুব। আব্দুলের কপালে ভাঁজ পড়েছে। সৌম্যদীপ জিজ্ঞেস করে, আচ্ছা আব্দুল, এখানে কোনো গোরস্থান আছে? আব্দুল মাথা চুলকে উত্তর দেয়, হ্যাঁ তা আছে বই কি। এই পোস্ট অফিস আসতে কিছু আগে একটা মোড় পড়ে না, ওর ডান দিক দিয়ে অনেকটা গেলে একটা কবরস্থান আছে। তবে সেখানে এখন আর কবর দেওয়া হয় না, ও তো বাতিল হয়ে গেছে। তবে আপনি অত রাতে ওদিকে চলে গেছিলেন, এটা তো ভয়ের ভীষণ। সৌম্যদীপ ঘাড় নেড়ে বলে, আরে আব্দুল, সেদিন যা বৃষ্টি হচ্ছিল, তুমি থাকলে তুমিও পথ ভুল করতে। তাছাড়া বৃষ্টির এত ছাড় দিচ্ছিল যে কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। কিন্তু আব্দুল, ওই লোকটা কে যে আমাকে আবার এই পুরনো পোস্ট অফিস অব্দি নিয়ে এলো? আব্দুল মাথা নেড়ে বলে, বুঝতে পারছি না বাবু। ওই কবরস্থানের আগে একটা দারোয়ান ছিল, তবে এই পোস্ট অফিসে আগুন লাগার পর যখন এই ভূতের গল্পটা ছড়িয়ে পড়লো পুরো গ্রামে, তখন কেউ আর সাহস করেনি কবরস্থানে একা একা যেতে আর কি। তো এই দারোয়ান কাজ ছেড়ে সেদিনই পালায়। ওই কবরস্থান তো এখন ফাঁকা পড়ে থাকে, লোকজন যায় না। আর আপনি তো নিজেই এতদিন ধরে আছেন এই পোস্ট অফিসে, 2 সপ্তাহ তো হলো, কি বলেন? হ্যাঁ, আমি যে মাঝে মধ্যে আসি, আমি ছাড়া কাউকে দেখেছেন আসতে? হ্যাঁ, এই জায়গাটাকে গ্রামের লোকজন ভয় পায়, আপনাদের তো বলেছিলাম। আব্দুল কথা থামায়। সৌম্যদীপ ভাবে, আব্দুল ঠিকই বলেছে, এই পুরনো পোস্ট অফিসের দিকে লোকজন বিশেষ কেউ আসেন। তাহলে সেদিন রাতে ওই লোকটা কবরস্থানের ওখানে কি করছিল? আর ওই লোকটার হাব ভাবও ভীষণ অদ্ভুত। সৌম্যদীপ যখন এইসব ভাবছিল, ঠিক তখনই ওর মনে পড়ে গেল ওই লোকটা রুকসানার কথা বলছিল। হ্যাঁ ঠিক, যখন সৌম্যদীপকে এই পুরনো পোস্ট অফিসের কাছে পৌঁছে দিয়ে উল্টো দিকে হাঁটা লাগায় লোকটা, তখন ও রুকসানাকে নিয়ে কিছু একটা বলেছিল। এখন সেটা সৌম্যদীপের ঠিক মনে পড়ছে না, তবে বলেছিল। সৌম্যদীপ আব্দুলকে বলে, আচ্ছা আব্দুল, আরেকটা কথা আমার মনে পড়ল। সেদিন যে লোকটা আমাকে এই পোস্ট অফিস অব্দি ছেড়ে দিয়ে গেল, সে কিন্তু রুকসানার কথা বলছিল। এই কথা শুনে আব্দুল যেন আঁতকে উঠল। রুকসানার কথা? কি বলছিল? সৌম্যদীপ মাথা নেড়ে বলে, তা তো মনে পড়ছে না আব্দুল, কিন্তু লোকটা কেমন পাগল পাগল, বুঝলে, নিজের মনেই বকে যাচ্ছিল। আর ওই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়াই হেঁটে যাচ্ছিল। আমি কত করে বললাম যে ছাতার তলায় আসুন, ভিজবেন না, কিন্তু উনি কোনো উত্তর দেননি। আমি শেষে ওর বাড়ি কোথায়, ওর নাম কি সেটাও জিজ্ঞেস করি, কিন্তু কিছুই বলল না। আব্দুল গম্ভীর মুখ করে ভাবে কিছুক্ষণ, তারপর বলে, আপনি যা বলছেন, আমার কেন জানি না মনে হচ্ছে আপনার সঙ্গে মনিরুল চাচার দেখা হয়েছিল। সৌম্যদীপ এই নামটা আগে কোথাও একটা শুনেছিল, কিন্তু ঠিক মনে করতে পারছে না। ও ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, এই মনিরুল চাচাকে? আমার কেমন খুব চেনা চেনা লাগছে নামটা, কোথাও একটা শুনেছি। আব্দুল গম্ভীর গলাতেই বলল, মনিরুল চাচা হচ্ছে রুকসানার বাবা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে সৌম্যদীপের। আব্দুলই বোধহয় বলেছিল আগে মনিরুলের কথা। আর ওই বাজারের লোকগুলো যখন সৌম্যদীপকে রুকসানার গল্প বলছিল, তখনও বলে থাকতে পারে ওরা। সৌম্যদীপ উত্তর দেয়, ও হ্যাঁ মনিরুল, রাইট, রুকসানার বাবা। কিন্তু উনি এত রাতে এরকম রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান কেন?
আব্দুল কিছুক্ষণ চুপ থেকে বলে, রুকসানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে মনিরুল চাচার মাথা খারাপ হয়ে যায়। মনিরুল চাচার ওই এক মেয়ে রুকসানা ছাড়া আর কেউ ছিল না। আত্মীয় স্বজন কাউকে কোনোদিন দেখিনি। বউ তো মারা গেছিল সেই কবেই। রুকসানাই ওর বাবার দেখাশোনা করত। মেয়েটা তো খুব ভালো ছিল, বাবাও মেয়েকে খুব ভালোবাসতো। যতটুকু পড়াশোনা করেছে রুকসানা, তার পিছনে এই মনিরুলের অক্লান্ত পরিশ্রম রয়েছে। খেতে চাষ করে যেটুকু টাকা রোজগার হতো তা দিয়ে কোনো মতে বাপ মেয়ের সংসারটা চলত। কিন্তু রুকসানার মোরার খবর পেয়ে মনিরুল চাচা আর নিজেকে সামলাতে পারেনি। এমনিতে স্টেশনের কাছে একটা ছোট বাড়িতে থাকতো, কিন্তু রুকসানা মারা যাওয়ার পর মনিরুল চাচা ওই বাড়ি ছেড়ে দেয়। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো রাত দিন, আর শুধু রুকসানাকে খুঁজে দেওয়ার কথা বলতো। মাথাটা একবারে গিয়েছিল তখন থেকে। সৌম্যদীপের ভীষণ কষ্ট হয়, আর মনে পড়ে সেদিন রাতে মনিরুল ঠিক কি বলেছিল রুকসানার নামে কোনো চিঠি এলে যেন তাকে ডাকা হয়। আর ঠিক তখনই সৌম্যদীপের বুকটা ছ্যাঁত করে উঠল। কিছুক্ষণ আগে সৌম্যদীপ ওর ব্যাগের ভেতর একটা নামহীন ঠিকানাহীন চিঠি দেখেছে, যেটা ও সকালে ওর ব্যাগে দেখেনি। হুট করে এসে কেউ যেন লুকিয়ে ওর ব্যাগের ভেতর এই চিঠির খামটা রেখে চলে গেছে। এটা কি কোনো ইঙ্গিত? সৌম্যদীপ ভাবে। এদিকে বিকেল হতে না হতেই আকাশ কালো করে মেঘ জমল। গড়গড় শব্দ করে দু একবার মেঘও ডেকে উঠল। আব্দুল আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠোন ছেড়ে উঠে পড়ে। তারপর বলে, আজ আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। এই রোজ রোজ বিকেল হলেই এক বৃষ্টি। সকালে কি গরম বাবা, রিক্সা চালানো যায় না, আর বিকেলে বৃষ্টি। লোকজন আর রিক্সায় উঠছে না। এইসব রিক্সাপাতি বন্ধ করে দিতে হবে যা দেখছি বাবা। সৌম্যদীপ আকাশের দিকে তাকায়। অন্ধকার হয়ে আসছে চারপাশ। ঘড়িতে সময় দেখে সবে 4:35। বৈশাখ মাসে বিকেল 4:05টার সময় আকাশে দিব্যি রোদ থাকে। কিন্তু আজ যা অবস্থা আকাশের, এই বৃষ্টি শুরু হলো বলে। আব্দুল আড়মোড়া ভেঙে সৌম্যদীপকে বলে, ঠিক আছে বাবু, আমি তাহলে চলি এখন। হ্যাঁ, বৃষ্টি নামলে বিপদ হয়ে যাবে। রিক্সা নিয়ে এসছি তো, ফিরতে পারবো না। তার চেয়ে এখন গ্যারেজ করে দিই। আর হ্যাঁ, আপনি বৃষ্টি বাদলায় বেরোবেন না। হ্যাঁ, ভুজঙ্গ আবার ফিরে এসছে, থ্রেড দিয়ে গেছে, একটু সাবধানে থাকেন। আমি বাজারে ওখানেই থাকবো, যদি রাতের দিকে যান তাহলে দেখা হবে। কন হ্যাঁ, এখন চলি। এই বলে আব্দুল রিক্সা নিয়ে চলে গেল। এখন এই পুরনো পোস্ট অফিসে সৌম্যদীপ একা। অন্ধকার হয়ে আসছে, তবে দিনের আলো একেবারে ফুরিয়ে যায়নি। সৌম্যদীপ ওর ঝোলা ব্যাগ থেকে চিঠিটা বার করে। সেই বাদামি খামের চিঠি, যার ওপর প্রাপকের কোনো নাম নেই, কাকে দিতে হবে তার কোনো ঠিকানা নেই। সৌম্যদীপ কিছুক্ষণ চিঠিটা দেখে। অন্যের চিঠি এইভাবে না বলে খোলা কি ঠিক হবে? ও ভাবে কিছুক্ষণ, কিন্তু মনের মধ্যে প্রবল এক কৌতূহল ডানা বেঁধেছে, যা সমানে সৌম্যদীপকে বলছে এই ঘোস্ট অফিস, চিঠি, রুকসানা, ভুজঙ্গ সবকিছুর সাথে সবকিছুর একটা যোগাযোগ আছে, একটা রহস্য আছে, যা বহুদিন ধরে চন্দ্রকেতুগড়ে গোপনে তার বংশ বিস্তার করছে। ভূতের ভয়টা সৌম্যদীপের এখন আর একদমই নেই, কিন্তু মানুষ যে ভূতের থেকেও ভয়ঙ্কর তা সৌম্যদীপ আজ ভালো করেই টের পেয়েছে। সৌম্যদীপ যখন দোনামোনা করছে চিঠিটা খুলবে কিনা, ঠিক তখনই দমকা শীতল বাতাস এসে চিঠির খামটাকে উড়িয়ে নিয়ে গেল উঠোনের এক কোণে। অনেক ভাবনা চিন্তার পর সৌম্যদীপ ঠিক করে যে চিঠিটাও পড়বে। যদি খামের ভেতর কোথাও নামটাম লেখা থাকে বা ঠিকানা লেখা থাকে, তাহলে সৌম্যদীপেরই সুবিধা, ও চিঠিটা দিয়ে আসতে পারবে। কিন্তু চিঠির খামটা খোলার আগেই হঠাৎ দমকা হাওয়ায় চিঠিটা উঠোনের এক কোণে গিয়ে পড়ে। সৌম্যদীপ আকাশের দিকে তাকায়। রোজ বিকেল হলেই কেমন
মেঘ করে আসছে। আজ আবার সন্ধ্যায় ভুজঙ্গের কাছে যেতে হবে টাকা নিয়ে, সমস্ত মানি অর্ডার নিয়ে। কিন্তু তার আগে চিঠিটা পড়া প্রয়োজন। সৌম্যদীপ চিঠিটা মাটি থেকে তুলে খামটা খোলে। অনেক দিনের পুরনো খাম, হালকা চাপ দিতেই ছিঁড়ে গেল। আর ভেতর থেকে জরা জীর্ণ, সময়ের সাথে সাথে হলদে হয়ে যাওয়া চিঠির পাতা বেরিয়ে পড়ল। দিনের আলো এখনো খানিকটা আছে, সেই আলোতেই দিব্যি পড়া যাচ্ছে। তবে চিঠিটা পড়ার আগে সৌম্যদীপ খামের ভেতরটা ভালো করে দেখে নেয়। না, ভেতরে কোথাও কোনো নাম বা ঠিকানা নেই, যা দেখে বোঝা যাবে যে চিঠিটা কে পাঠিয়েছে আর কার কাছেই বা পৌঁছে দিতে হবে। সৌম্যদীপ খামটা সরিয়ে রেখে চিঠিটা খোলে, আর খুলেই চমকে ওঠে সৌম্যদীপ। চিঠিটা ডাকবাবুকে উদ্দেশ্য করে লেখা। নতুন ডাকবাবু, আমি কে বা কে এই চিঠি লিখছে সেটা জানার খুব একটা প্রয়োজন নেই। আপনি নতুন চাকরি নিয়ে এসেছেন এবং আকস্মিকভাবেই আপনি পুরনো পোস্ট অফিসে থাকছেন, তাই আপনাকে কয়েকটা জিনিস জানানো প্রয়োজন বলেই আমার বোধ হয়। সেই জন্যই এই চিঠি। এই চিঠি যে কাউকে পাঠাতে হবে এমনটা নয়। আপনার পড়া হয়ে গেলে চিঠিটা আপনার ওই ঝোলা ব্যাগের ভেতর রেখে দেবেন। চিঠি আপনা আপনি ভ্যানিশ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। আমি আপনার কোনো ক্ষতি চাই না। সৌম্যদীপ পড়া থামায়, মাথা তুলে চারপাশটা একবার দেখে নেয়। কেউ কোথাও নেই তো? এই চিঠিটা দেখে মনে হচ্ছে অনেকদিন আগের চিঠি, কিন্তু নতুন ডাকবাবুর জন্য চিঠি, সেটা তো প্রথম লাইনে লেখা আছে। তাহলে কি এটা সৌম্যদীপের আগে যিনি ছিলেন এই পোস্ট অফিসে, তার উদ্দেশ্যে লেখা? কিন্তু যদি তাই হয়, তাহলে সৌম্যদীপের কাছে কি করে এলো এই চিঠি? ওর স্পষ্ট মনে আছে সকালে ব্যাগের ভেতর এই খামটা ছিল না। যাকগে, চিঠিটা পড়া যাক, কি লেখা আছে ওতে। সৌম্যদীপ আবার পড়তে শুরু করে। আজকে সকালে আপনার সঙ্গে ভুজঙ্গের দেখা হয়েছে নিশ্চয়ই। ভুজঙ্গ কে এবং কেমন লোক তাও নিশ্চয়ই লোকমুখে শুনেছেন, জেনেছেন। আমি আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, ভুজঙ্গকে যতটা বেপরোয়া দেখতে লাগে, ও তার থেকে আরো বেশি ভয়ঙ্কর। ও মানুষ খুন করতেও পিছু পা হয় না। ভুজঙ্গ আগেও মানুষ খুন করেছে। শুধু খুন না, খুনের চেয়েও ভয়ঙ্কর আরো কিছু ও একজনের সাথে করেছে, কিন্তু সেই কথা কেউ জানে না। আপনি নতুন এসেছেন তাই বললাম। এর আগেও অনেকবার ডাকবাবু চেঞ্জ হয়েছিল, কিন্তু কেউ চন্দ্রকেতুগড়ে বেশি দিন থাকে না, ট্রান্সফার নিয়ে চলে যায়। সেবার যখন আগুন লাগলো, তারপর থেকে তো এখানে ভূত আছে এমন গল্পও চালু হয়ে যায়। কিন্তু এই পোস্ট অফিসের তলায় যে কি লোকানো আছে তা কেউ জানে না। আপনাকে দেখে লোভী মনে হয় না, তাই নিশ্চয়ই এরকম ভেবে বসবেন না যে পোস্ট অফিসের নিচে গুপ্তধন আছে, আর শুধু শুধু সময় নষ্ট করে তা খুঁজেও বার করবেন না। তবে একটা কথা জানিয়ে যায়, এই পোস্ট অফিসের নিচে অনেক সত্যি লুকিয়ে রয়েছে। এই চন্দ্রকেতুগড়ে যে গোস্ট অফিসের গল্প প্রচলিত আছে, তার ভিডিও ওই পুরনো পোস্ট অফিসের নিচে লুকিয়ে রয়েছে। আর ভুজঙ্গকে সাবধান। আপনাকে কেন এই চিঠি লিখছি তা জানি না, তবে আপনি হয়তো পারবেন আমাকে মুক্তি দিতে। আপনি আমাকে চিনবেন না, বা হয়তো নাম শুনেছেন, দেখেননি কখনো। আমাকে নাকি দেখাও যায় না। লোকজন বলে আমি নাকি চাইলেই আপনার সামনে আসতে পারি, দাঁড়িয়ে কথা বলতে পারি, কিন্তু আপনি দেখতে পাবেন না। অনেক সময় মানুষ অদৃশ্য হয়ে যায়, মানে থেকেও নেই, অস্তিত্ব মুছে ফেলা হয়। যদিও শুনতে হয়তো গাঁজাখড়ি মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আমি তার উদাহরণ। আমি আসলে এখন আর ঠিক মানুষও নই। যাই হোক, সময়ে সময়ে এরকম চিঠি আরো কিছু পাবেন। আজ শুধু এটুকু বলে রাখলাম যে এই পোস্ট অফিসের নিচে লুকিয়ে রয়েছে অনেকগুলো সত্য, যাকে ইচ্ছে করে চাপা দিয়ে রাখা হয়েছে।
ভুজঙ্গ যে ঠিক কতটা নৃশংস তা আপনি ধারণাও করতে পারছেন না। সৌমদীপ পড়া থামায়। ও ঠিক বুঝতে পারছে না এই চিঠিটা ওকে ঠিক কি করতে বলছে। পুরনো পোস্ট অফিস, যা লোকমুখে ঘোস্ট অফিস নামেই পরিচিত, এর পিছনে এতদিন ধরে প্রচলিত যে ঘটনা তা তো সৌমদীপ শুনেছে, আর সেগুলো সত্যিও। এই পোস্ট অফিসে তো সত্যি সত্যি আগুন লেগে গিয়েছিল, আর তখনকার ডাকবাবু সেই আগুনেই পুড়ে ছাই হয়ে যায়। রুকসানাও পুড়ে যায় এই আগুনে, কিন্তু ওর কোনো দেহাংশ খুঁজে পাওয়া যায় না। সৌমদীপ আঁতকে ওঠে। রুকসানার কোনো দেহাংশ খুঁজে পাওয়া যায়নি এটা মনে হতেই সৌমদীপের মাথায় একটা ভাবনা এসে দানা বাঁধে। পুরনো পোস্ট অফিসে আগুন লেগেছিল, অনেকক্ষণ ধরে সেই আগুন জ্বলেছিল, সব বোঝা গেল। কিন্তু তাহলেও একটা গোটা মানুষ তো আর আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে না। তার দেহের কোনো না কোনো অংশ তো পাওয়া যাবেই। এমনকি আব্দুল সৌমদীপকে বলেছিল যে ফরেন্সিক এসে যে রিপোর্ট দিয়েছিল তাতে বলা হয়েছিল যে এখানে একটাই বডি পাওয়া গেছে, সেটা ওই পুরনো ডাকবাবু। তাহলে রুকসানা কি মরেনি? রুকসানা কি বেঁচে আছে? আর এটা মনে হতেই সৌমদীপ চিঠির শেষ অংশটুকু পড়তে শুরু করে। আর বেশি কিছু বলার নেই। আমার কোনো ঠিকানা নেই, বা হয়তো আছে, কিন্তু সেই ঠিকানা আমি বলে দিলে আপনি হয়তো ভয় পেয়ে যেতে পারেন। আর আপনাকে আমি প্রথমেই বলেছি যে আপনার কোনো ক্ষতি আমি চাই না। আপনি ভালো মানুষ বলেই মনে হচ্ছে। এর আগে যারা যারা এসেছিল সবাই ভুজঙ্গের কথায় ওঠবোস করত, কিন্তু আপনাকে দেখলাম প্রতিবাদ করতে। সেই জন্য আপনাকে ধাক্কা মেরে ফেলেও দিয়েছিল ওর চেলাগুলো। সবটাই দেখেছি আমি, তাই এই চিঠিটা রেখে গেলাম। সময় হলে আরো কিছু বলবো, সাবধানে থাকবেন। চিঠি শেষ। নিচে কোনো নাম বা সই করা নেই। সৌমদীপ পুরো চিঠিটা আরেকবার পড়ে। চিঠিটা অদ্ভুত, আর সব থেকে বড় কথা, চিঠিটা পড়ার পর কি করতে হবে তার নির্দেশ দেওয়া আছে। সৌমদীপ খানিকক্ষণ ভাবে, এই চিঠি কে লিখতে পারে? আর এই গোস্ট অফিসের নিচে এমন কি সত্যি লুকিয়ে রয়েছে? সত্যিটাই বা কি? সৌমদীপের মাথা কাজ করছে না। এদিকে দিনের আলো কমে এসেছে, ঠান্ডা হাওয়া বইছে। সকালে ঠিক যেরকম পাগল করে দেওয়ার মতো গরম পড়ছে, বিকেল হলেই আবহাওয়া বদলে যাচ্ছে। এটা রোজ রোজ হচ্ছে। হাওয়া বইছে, আকাশে মেঘ করে আসছে। হয়তো বঙ্গোপসাগরের এত কাছে বলেই এরকম ঝড় বৃষ্টি মাঝে মধ্যেই হয়, যদিও এরকম মনে হওয়ার পিছনে কোনো কারণ বা যুক্তি নেই। সৌমদীপ আকাশের দিকে তাকায় একবার। ঘন কালো মেঘ জমাট বেঁধে আছে। দূর রাস্তায় কেউ কোথাও নেই। একটা খালি পোস্ট অফিস, আর তার ভেতর সৌমদীপ একা বসে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা সৌমদীপকে ভুজঙ্গর ওখানে যেতে হবে, কিন্তু চিঠির বক্তব্য পড়ে খানিক ভয় লাগলেও সেই ভয় সৌমদীপকে টলাতে পারেনি। সৌমদীপের মাথায় তখন ঘুরছে চিঠিটা কে লিখেছে, আর পোস্ট অফিসের নিচে কি আছে। এটা ভাবতে ভাবতেই সৌমদীপ চিঠিটা খামে ভরে, তারপর সেই খামটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।